হ্যালো বন্ধুরা, বৃহস্পতিবারের ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ফার্স্ট পার্টে দেখেছিলেন আমরা গেছিলাম রাবডান্সের রুইন্স আর বার্ড প্যারাডাইস দেখতে। সেইখানের দৃশ্য এত সুন্দর ছিল আর এত হিস্টোরিক্যাল জায়গা যে একটা ব্লগ পুরো ওটা নিয়ে নিয়েছে। আর বাকি যে স্পটগুলো আছে সেইগুলো আমি এই ব্লগের মধ্যে কভার করব। তো এখন আমরা রাবডান্সের রুইন্স থেকে বেরিয়ে চলে এসেছি পেমা ইয়াংসে মনেস্ট্রি দেখতে। তো চলুন দেখা যাক পেমা ইয়াংসে মনেস্ট্রিটা কেমন দেখতে। মনেস্ট্রিতে ঢুকতেই দেখা যাচ্ছে সামনে কিছু শিলালিপি রাখা আছে, যেগুলোতে কি ভাষায় লেখা আছে আমি ঠিক জানি না। হয়তো এটা এদের কোনো ভাষা হবে, যেটা নেপালি ফেপালি হতে পারে, আমি জানি না। মনেস্ট্রিটা এত সুন্দর সূক্ষ্ম কাজ করা যে আমি কি বলবো, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ক্যামেরা দিয়ে সেটা দেখানো যায় না যেটা চোখ দিয়ে দেখা যায়। এইটা একটা কিছু রয়েছে যেখানে আগুন ফাগুন জ্বালানো হয় বলে বোঝা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি ঠিক জানি না। এই দেখুন মনেস্ট্রিটা অনেক উঁচু, এটার মধ্যে 3 তলা রয়েছে, চটি খুলে ঢুকতে হয়। আর সব জায়গাতেই থাকে এরকম হুইল অফ লাক, এটা হচ্ছে ভাগ্যের চাকা, যেটা সব মনেস্ট্রিতেই আমি দেখছি। এবং সমস্ত দেবতার স্থানে ওদের এইটা থাকে, যেরকম আমাদের সব জায়গায় ঘন্টা থাকে, ওদের এটাই ঘন্টা টাইপের। দেখুন মনেস্ট্রির প্রত্যেকটা ইঞ্চিতে এত সুন্দর সূক্ষ্ম কাজ করা আছে। এবং শুধু যে কাজ করা আছে তাই নয়, তার সঙ্গে প্রত্যেকটা সূক্ষ্ম অংশে সুন্দর করে রঙও করা আছে, যার জন্য ওটা ভালো করে ফুটে উঠেছে। তো দেখুন আমি একটু ভেতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে কত সূক্ষ্ম কাজ করা রয়েছে। দরজার ধারে, সিলিংয়ে, বিভিন্ন জায়গাতে যে সূক্ষ্ম কাজগুলো করা আছে সেটা দেখুন ভালো করে। মনেস্ট্রির ভেতরেতে ভিডিও করা একদমই নিষিদ্ধ, তাই জন্য আমি মনেস্ট্রির বাইরের থেকে ক্যামেরা করছিলাম। তাতেও আমাকে বারণ করলো, এখানে বসে আছেন একজন লামা। তো আমি আর কি করব, বন্ধ করে দিলাম। কিন্তু ভেতরে খুব সুন্দর জিনিস দেখার মতো ছিল, সেগুলো ভিডিও করতে পারলাম না, এর জন্য আমি খুব দুঃখিত। তবে যদি কখনো আপনারা ওয়েস্ট সিকিমে যান তাহলে আমি অবশ্যই বলবো যে পেমা ইয়াংসে মনেস্ট্রিটা অবশ্যই ভিজিট করবেন, এটা খুব ভালো একটা দেখার জায়গা। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। এখানে স্কাই ওয়াকে আসার সময় বৃষ্টি পড়ছিল, যে কারণে আমাদের ভয় লাগছিল যে ছোটো বেবিকে নিয়ে স্কাই ওয়াকে উঠতে পারবো কি না। তো দেখা যাক, বৃষ্টি যদি কমে যায় তাহলে উঠবো, কিন্তু এখনও বর্তমানে বৃষ্টি পড়ছে। মা ওই জন্য মাথা ঢেকে রেখেছে। আমাদের কিছু প্রবলেম নেই, কিন্তু ছোটো বেবিকে নিয়ে উঠতে গেলে এই এত বৃষ্টিতে ওর সর্দি বর্দি লেগে যেতে পারে, এটাই একটা ভয়। আমি আর মা দুজন মিলে স্কাই ওয়াক দেখতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে বলে মমতা বোন ছোটো বেবিকে নিয়ে শেডের তলায় বসে রয়েছে। দেখুন এখানে কত সুন্দর ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর। এখানে সুন্দর ফুল দেখতে পাচ্ছি, যেগুলো দেখে চোখ পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তবে একটা কথা বলা হয়নি, পেমা ইয়াংসে মনেস্ট্রিতে কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না, কিন্তু এই স্কাই ওয়াকের ক্ষেত্রে 80 টাকা করে পার হেড এন্ট্রি ফি রয়েছে। আর সমস্ত জায়গার মতো এখানেও প্রচুর হুইল অফ লাক। তো আমরা ঘোরাচ্ছি, আর মাকে যখন থেকে বলেছি এটা হচ্ছে ভাগ্যের চাকা, তখন থেকে মা একটা চাকাও বাদ দিচ্ছে না, সব কটায় গিয়ে ঘুরিয়ে দিয়ে আসছে যাতে মায়ের ভাগ্য চেঞ্জ হয়ে যায়। তবে এই দেখুন চলে এসেছি আমরা স্কাই ওয়াকে। স্কাই ওয়াকটা আমার দেখে একদমই ভালো লাগেনি, কারণ এর যে কাঁচগুলো তার স্বচ্ছতা হারিয়ে ফেলেছে, এত ক্র্যাচ পড়ে গেছে। এর থেকে সাইড ওয়ালের দিকের যে কাঁচগুলো আছে এগুলো অনেক বেশি স্বচ্ছ আছে। তো স্কাই ওয়াক লোকে কী দেখতে আসে, এখান থেকে যে কী দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। এই কাঁচের ব্রিজটা নিয়ে সবাই দেখি অনেক ভিডিও দেয়, কিন্তু এত বাজে লাগলো আমার দেখে যে একটু তো ভালো ক্র্যাচ প্রুফ কাঁচ দিতে পারতো, যাতে স্বচ্ছতাটা বজায় থাকতো। দেখুন পুরো ঘোলাটে হয়ে গেছে, এত স্ক্র্যাচ পড়েছে এই কাঁচগুলোতে। অন্য দিন আসলে হয়তো আমি অন্য কোনো বিউটি দেখতে পারতাম, হয়তো কোনো পাহাড় ফাহাড় দেখা যায় বা ভালো ভিউ দেখা যায়, কিন্তু আজকে এত ক্লাউডি ওয়েদার যে কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, সবাই যেরকম একটা ভিডিও করে কাঁচের ওপর দিয়ে হাঁটার, আমিও একটা করে নিলাম। সামনে একটা বুদ্ধের বিশাল বড় মূর্তি রয়েছে, কিন্তু সেটা দেখতে হলে আপনাকে 150-200 সিঁড়ি চড়ে তারপরে যেতে হবে। তাই মায়ের কথা হচ্ছে আজকালকার দিনে কেন এক্সকেলেটর বানিয়ে দেয় না, শুধু দাঁড়িয়ে থাকবে আর চলে যাবে। ঠিক কথা। তবে ইতিমধ্যে বৃষ্টি কেটে গিয়ে সামান্য একটু রোদের আলো দেখা দিয়েছে, তার জন্য মমতা বোন আর ছোটো বেবিকে নিয়ে চলে এসেছি ওপরে। আসো ছোটো বেবি। ও বাবা, ওর কোনো ভয় নেই তো, ওর কোনো ভয়ই নেই। এই হামাগুড়ি দিচ্ছিস কেন তুই? হামাগুড়ি দিয়েছি, দেখো ওর কোনো ভয় আছে। হ্যাঁ, আমরা ভাবলাম কি না কি করবে, ও বাবা কিছুই করলো না। আমরা অনেক প্ল্যান করছিলাম যে ছোটো বেবিকে নিয়ে এসে এই কাঁচের স্কাই ওয়াকে ছেড়ে দেবো, ও হয়তো দেখে ভয় পাবে বা কিছু একটা করবে। আমরা এই সমস্ত এক্সপেক্ট করে ওকে কাঁচের ব্রিজে ছাড়লাম। ও দেখি নিজের মতো আরামে ঘুরে বেড়াচ্ছে, ওর কাছে কোনো ভয়ই নেই। ওকে আমরা যতই বলছি নিচে দেখ, এই দেখ, ও মানে বেমালুম ঘুরে বেড়াচ্ছে, যেন কোনো ব্যাপারই না। ওরকম ও যেন ডেলি ঘোরে ওর বাড়িতে। কি বলবো, আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিল। ছোট দেখো নিচুটা কত নিচু, নিচের দিকে তাকা। বসে পড়ছি, নিচের দিকে তাকা, দেখতে বসতে বলেনি তোকে। এটা নিচে দেখ, নিচে দেখ।
তোমার ছেলে ছুটে চলে যাচ্ছে সারা পৃথিবী। এবার আমরা বুদ্ধের ওই মূর্তিটার কাছে যাচ্ছি। মা বসে রয়েছে, মা আসবে না বলছে, আমার বুক ধরপড় করছে। তাই আমি, মমতার বোন আর ছোট বেবি 4 জন মিলে উঠেছি। দেখুন এখানে কত সুন্দর এই মূর্তিটা, বিশাল বড়। আর সমস্ত মন্দিরের মতো এটাও সূক্ষ্ম কাজে ভরপুর আর খুব সুন্দর রং করা আছে। দেখুন ছোট ছোট সূক্ষ্ম জায়গাগুলোতেও কীভাবে তুলু ঢুকিয়ে রং করে দিয়েছে, যার ফলে এত সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। রংটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করছে, খুব সুন্দর। আর এইখানে দেখুন ছোট বেবি কি করছে, ঘোরা ঘোরা ওই থামটাকে ঘোরাচ্ছিল, দেখলো পারলো না, রডটাকে ধরে ঘুরিয়ে দিল। আস্তে, তুমি পড়ে যাবে, এই দেখো পড়ে না যায়। ও একা ঘোরালে পড়বে না। কোন ফটো তুলে আর ফটো তুলে দিতে। এই যে বুদ্ধের মনেস্ট্রিটা রয়েছে, এটাকে আমি চারদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, পুরোটায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে। এত বড় একটা মনেস্ট্রি, এবং সেই মনেস্ট্রির 4 ধারে, আমি আপনাদেরকে 4 ধার ঘুরিয়ে দেখবো। আপনি দেখুন 4 ধারে প্রত্যেকটা ইঞ্চিতে সূক্ষ্ম কাজ করা রয়েছে। এটাকে তো ইট বালি সিমেন্ট দিয়ে করতে হয়েছে, তাহলে কত দক্ষ মিস্ত্রির হাতে এটা তৈরি, এবং কত দক্ষ একজন রং মিস্ত্রি এটাকে রং করেছে, যে এত সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। এবং কত কষ্ট হয় যে এটাকে মেনটেন করতে, আপনি ভাবুন এত সূক্ষ্ম কাজেতে কত ধুলো পড়ে যাবে। এই ওপরটায় দেখুন, এই গম্বুজটা দেখুন, প্রত্যেকটা কোণায় এরকম করে একটা গম্বুজ বেরিয়ে রয়েছে, যতগুলো কোণা আছে সব জায়গায় বেরিয়ে রয়েছে। এইটা তো আমাদের এখানে হলে পরে 2 দিন পরেই খসে পড়ে যেত। তো আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, কিছু বলার নেই। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের দেখা শেষ হলো, আমরা বেরিয়ে যাচ্ছি। এখন 1:45 বেজে গেছে, আমরা হোটেলে যাচ্ছি, গিয়ে ওখানে আমাদের লাগেজগুলো ড্রপ করব, দিয়ে হোটেল থেকে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরের স্পটগুলো তারপরে দেখতে বেরাবো। এখন আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। কি হয়েছে আপনাদেরকে বলি। ট্যুর অপারেটর আমাদেরকে সকালবেলা লাগেজ নিয়ে বেরিয়ে যেতে বলেছিল, এবং দুপুরের খাবার আর একটা যে হোটেলে আমরা চেক ইন করবো আজকে, সেখানে খাওয়ার কথা ছিল। এখন আমরা যখন খাবো বলে বেরিয়ে পড়েছি, গাড়িতে আমাদেরকে হোটেল থেকে ফোন আসে, হোটেলে নাকি তারা এই মুহূর্তে জানতে পেরেছে যে আমরা তাদের হোটেলে আসছি, তাই তাদের লাঞ্চ রেডি নেই। আমাদেরকে তাই বাইরে কোথাও থেকে লাঞ্চ করে নিতে বললো, আর নাহলে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তাহলে ওরা আমাদেরকে লাঞ্চ রেডি করে দেবে। তো 1 ঘন্টা ওয়েট করলে আমাদের 2-1টা স্পট মিস হয়ে যাবে, তাই আমরা বাইরের থেকে আমাদের পয়সা দিয়ে খেলাম। কিন্তু সেখানে আবার প্রবলেম কি, ওরা আমাদেরকে মাত্র 600 টাকাই পে করবে, তার থেকে বেশি ওরা লাঞ্চের জন্য পে করবে না। বেশি খরচা হলে আমাদের সেটা, এটা তো ঠিক নয়। আমরা পার হেড যদি 200 টাকা করেও যদি ধরি, তাহলেও 800 টাকা পাওয়া উচিত, কিন্তু ওরা আমাদেরকে মাত্র 600 টাকা দিচ্ছে। এখানে মাছ ভাত খেতে গেলেও আপনাকে 180 টাকা প্লেট নিতে হবে, তাহলে ওরা কি আমাদেরকে ডিম ভাত খাওয়াবে ঠিক করেছিল? আমরা ডিম ভাত খেয়ে ঘুরতে এসেছি এত দূরে। যাই হোক, এদের খবর আমি পরে নেব। এখন আমরা চলে এসেছি রিম্বি ওয়াটারফলে। দেখুন এই ওয়াটারফলটা কত সুন্দর। এখানে আমরা বেশি একটা সময় নষ্ট করলাম না, এখান থেকে অল্প বিস্তর ফটো তুলে তারপর আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের অরেঞ্জ গার্ডেন। তো চলুন দেখা যাক অরেঞ্জ গার্ডেনে কি রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে। এখানে 9টার সময় খোলে আর 5টার সময় বন্ধ হয়ে যায়, আর নিচে রয়েছে আর একটা রিভার। অরেঞ্জ গার্ডেনে গিয়ে অরেঞ্জ তো কিছু দেখতে পেলাম না, কারণ এটা সিজন নয়, কিন্তু এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে থোকা থোকা গোলাপ। একটা গাছেতে এত এত গোলাপ হয়ে রয়েছে যে মনে হচ্ছে যে গোলাপের তোড়া বানিয়ে দিয়েছে। তো এটা দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখুন একটা ডাঁটিতে কতগুলো গোলাপ হয়েছে। এছাড়াও আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে, এই দেখুন এগুলো বোধহয় লিলি ফুল, আর হোয়াইট গোলাপও রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে ফাঙ্গাস, ফাঙ্গাস গাছ, পাতাগুলো দেখ, সে আবার ডাল পালা হয়ে আবার ফাঙ্গাস। ছোট 3 কালার, এই কালারটা হতো, এর নিচে না ঠিক পেঁয়াজের মতন এটা থাকে।
ধারে সবাই বসে সময় কাটাচ্ছে, ছোট বেবি জলেতে পাও দিচ্ছে মাঝে মাঝে। এই যে জলটা দেখুন কাচের মতো স্বচ্ছ, এত স্বচ্ছ জল আমাদের এখানে দেখা যায় না। এটা শুধু পাহাড়ি এলাকাতেই পসিবল এত স্বচ্ছ জল, কারণ এদিকে সমতলে আস্তে আস্তে জলটা ঘোলা হয়ে যায়, তারপরে কারখানা হাবিজাবি সব নোংরা পলিউশন ঢুকে গিয়ে জলকে পুরো ঘোলা করে দেয়। এখানে বেশ কিছুটা সময় কাটানো হলো, চলুন এবার ফেরা যাক এখান থেকে। অরেঞ্জ গার্ডেনে আসবো আর অরেঞ্জ জুস ট্রাই করে দেখবো না তাই কখনো হয়? তাও আমরা দুজনে অরেঞ্জ জুস ট্রাই করে দেখলাম, আমি আর মমতা। খেয়ে আমরা মুগ্ধ হয়ে গেলাম, খুব সুন্দর খেতে। তাই জন্য আবার কি করলাম, আরও 2 বোতল আমরা একটা কন্টেনারের মধ্যে নিয়ে ওপরে গিয়ে মাকে আর বোনকে দিলাম, কারণ ওরা আমাদের আগে উঠে এসেছিলো, তাই ওদেরকে ডেকে এনে আর খাওয়ানোর কোনো পসিবিলিটি ছিল না, তাই ওদের জন্য নিয়ে গেলাম। ওরাও খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি খেচুপেড়ি লেকের দিকে। কোনটা লেক? এইটা এটা লোকে দেখতে আসে। খেচুপেড়ি লেকটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেল থেকে দেখতে মোটেই ভাল লাগে না, এমনি একটা জলাশয়ের মতো লাগে। কিন্তু এই যে স্টেপটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 15 মিনিট মতো ওপরে যেতে হয়। যাওয়ার পরে যে আপনি ভিউটা পাবেন সেইটাই দেখতে লোকে খুব বেশি ইন্টারেস্টেড হয়। এবং এটা একটা ন্যাচারাল লেক, সো এটা খুব সুন্দর নাকি, আর এটা খুব জাগ্রত নাকি। এখানে ও যা উইশ করা হয় তাই পাওয়া যায়। তো দেখুন এই ওপর থেকে আমরা এই ভিউটা পেয়েছি। এই অবধি পৌঁছাবার পরে 5 মিনিট আমরা হাঁপাচ্ছি এখানে একটা পাথরে বসে। এই যে পাথরে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আর নিঃশ্বাস নিলে গলায় গিয়ে লাগছে, আর কিছু হচ্ছে না। এখান থেকে লেকের ভিউটা পেয়েছি। ওপরে একটা লাইট হাউস আছে, আর ওখানে একটা লাইট হাউস আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইটা অবধি পৌঁছাবো। একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর পারছি না। চলুন, আমরা যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছিলাম ওটার উপরে চলে এসেছি। ওখান থেকে লেকের ভিউটা এরকম লাগছে। এবার আর এখানে কিছু করার নেই, চলুন যাই নিচে। আমরা ফেরত চলে এসেছি গাড়িতে, এখন বেজে গেছে অলরেডি 6টা। এবার আর মনে হয় না কোনো স্পট আমরা ভিজিট করতে পারবো। তা চলুন ডাইরেক্ট যাওয়া যাক আমাদের হোটেলের দিকে। দেখুন রাস্তায় যেতে যেতে সন্ধেও হয়ে গেছে, তাই আর কিছু করার নেই। এবার চলে যাচ্ছি আমরা হোটেলে। 1 ঘন্টা মতো গাড়ি ড্রাইভ করে এসেছে হোটেলে। আমরা হোটেলে পৌঁছেছি। হোটেলের নাম হচ্ছে 4 সিজন এবং এখন বেজে গেছে 7টা 1। তাহলে আর আজকে কিছু করণীয় নেই। হোটেলটার ভিউ আমি আপনাদেরকে কালকে সকালে দেখাতে পারবো। এখন আপনাদেরকে দেখাতে পারি যে আমাদের হোটেলের ভেতরে রুমটা কীরকম। তো চলুন দেখা যাক রুম অবধি। দেখুন সিঁড়ির ধারে এখানে কী সব ওয়েস্টেজ রাখা আছে বুঝতে পারছি না। এখান থেকে 1 তলা নিচে গিয়ে আমাদের 2nd ফ্লোরেতে রুম। অ্যাকচুয়ালি আমরা 3rd ফ্লোরেতে হোটেলে এন্ট্রি নিয়েছি। আমাদের 2nd ফ্লোরেতে রুম আছে। এই দুটো রুম পাশাপাশি আমাদের, এটা বোন আর মায়ের, আর এইটা আমাদের রুম। তো চলুন রুমের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাবেন এদিকে একটা জানলা, সেই জানলা দিয়ে কিছু দেখা যাচ্ছে। এদিকেও মাথার কাছে একটা জানলা আছে, ওই জানলা দিয়েও খালি বাইরের জোনাকির মতো শহরটাকে দেখা যাচ্ছে। বড় একটা আয়না আছে, টিভিটা এদের চলে না। ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই নিচের তলাতে একদমই পাওয়া যায় না। আর যদি আমি আপনাদেরকে জানলা দিয়ে বাইরের ভিউটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে জোনাকির মতো আলো জ্বলছে। এটা কালকে সকালের আগে বুঝতে পারবো না। আর বাথরুমটা দেখুন, বাথরুমটা ভালো, কিন্তু বাথরুমে যে জিনিসটা আমার সব থেকে অদ্ভুত লাগলো সেটা হচ্ছে এত বড় একটা জানলা কী করছে বাথরুমে কে জানে। তো যাই হোক, জানলা বন্ধই থাকবে।
এদেরও বাথরুমে গিজার রয়েছে, যেটা এখানে সব হোটেলেই থাকে। তো এবার আমরা ডিনার করতে চলে এসেছি রাতে। ডিনারে আজকে রয়েছে ভাত, একটা ফুলকপির তরকারি আর ডিমের ঝোল রয়েছে। তাহলে বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম। কালকে সকালে আমরা এই হোটেল ছেড়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব রা বাংলার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে বিভিন্ন সাইট সিন করতে করতে আমরা যাব, আর গিয়ে ওখানে রা বাংলার একটা হোটেলে চেক ইন করবো আর বুদ্ধ পার্কটা দেখবো। তো দেখা হচ্ছে কালকে সেই ব্লগটা নিয়ে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।